আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, পরীক্ষার জন্য খুব ভালো করে প্রস্তুতি নিচ্ছেন, আর আমাদের ক্লাসগুলো তো দেখছেনই নাকি, কি বলেন? না ক্লাস আসলে স্কিপ করে যাচ্ছেন? না, স্কিপ করে যায় না, পড়াগুলো কিন্তু বুঝে নেন, পরীক্ষার খাতায় কিন্তু ভালো করে লিখতে হবে। আজকে আমরা আলোচনা করব শুদ্ধিকরণ। শুদ্ধিকরণের মধ্যে ভাই অনেক নিয়ম রয়েছে শুদ্ধিকরণের মধ্যে, তবে মোস্ট ইম্পর্টেন্ট নিয়ম নত্যবিধান। আচ্ছা, এত ন থাকার দরকারটা কি বলেন তো? মূর্ধন্য দন্তন্য এই একটুখানি দরকারটা কি? গান আছে না একটা, দন্তন্য না মূর্ধন্য কোনটা আসল ন? ভাই বানানে ভুল হলে এরকম অনেক গানই লেখা যায়, হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা জিনিসে কিছু নিয়ম রয়েছে, প্রত্যেকটা ভাষারই কিছু শৃঙ্খলা রয়েছে, বাংলা ভাষাও তার ব্যতিক্রম না। নত্যবিধান থেকে আমাদের প্রচুর পরিমাণে ভুল হয়ে থাকে, সেই ভুলগুলো যেন না হয় তারই জন্য আজকে আমাদের আলোচনা। নত্যবিধির নিয়মগুলো লেখেন। নত্যবিধির নিয়ম এক কথা, নত্যবিধির নিয়মগুলোর প্রয়োগ এক কথা। আমরা আজকের ক্লাসে এমনভাবে দেখব শব্দগুলো যাতে করে বিধিগুলো আপনারা প্রয়োগও করতে পারেন। আসেন প্রথমে দেখি আমরা তৎসম শব্দের বানানে মূর্ধন্য সঠিক ব্যবহারই হচ্ছে নত্যবিধান। আসেন তৎসম, ভাই তৎসম শব্দ চিনব কিভাবে? এটা তো আরেক ঝামেলা। সেটা হচ্ছে মনে রাখবেন যুক্ত বর্ণ, এটা তৎসম দিয়া হয়। মূর্ধন্য স যদি কোথা হয় সেটাও তৎসম, মূর্ধন্য থাকলেও তৎসম, র রেফ এগুলো থাকলেও তৎসম হয়, বিসর্গ সন্ধি তৎসম, বচন তৎসম, এগুলো সব হচ্ছে তৎসম শব্দ চেনার নিদর্শন। তারপরও কিছু শব্দ রয়ে যাবে যেগুলো আপনি চিনবেন না, তার জন্য তো ভাই আপনাকে পড়তে হবে, অনেক অনেক বেশি পড়তে হবে। তৎসম শব্দের বানানে মূর্ধন্য সঠিক ব্যবহারের নামই নত্যবিধান। তাহলে বোঝা যাচ্ছে যে তদ্ভব শব্দের মধ্যে কিন্তু হবে না। কেন তদ্ভব শব্দের মধ্যে হবে না? তদ্ভব শব্দের আরেকটা নামই হচ্ছে বাংলা শব্দ। দেখুন আমরা পড়েছি তৎসম মানে শব্দ 5 প্রকার উৎসগতভাবে: তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। তৎসম শব্দের মধ্যে যদি মূর্ধন্য হতে পারে তাহলে অবশ্যই অর্ধতৎসমের মধ্যেও হবে। তারপর দেখুন তদ্ভব, এটা বাংলা শব্দ, এখানে কিন্তু মূর্ধন্য হবে না। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবেন, যদিও আমরা আগে এই সম্পর্কিত আলোচনা করেছি। দেখুন দেওয়া যায় হচ্ছে কিভাবে, অগ্রহায়ণ, এটা কিন্তু একটা তৎসম শব্দ, এই জন্য কিন্তু আমরা মূর্ধন্য দিয়েছি অগ্রহায়ণ। কিন্তু আমাদের জাতীয় সঙ্গীতে রয়েছে কিন্তু অঘ্রাণ, এটা কিন্তু আবার দন্তন্য। কৃষণ বা কৃষানি এটা কিন্তু মূর্ধন্য হবে, তো কিষান শব্দের মধ্যে কিন্তু দন্তন্য। তো যাই হোক, এটাই আমরা বলতেছি তদ্ভব শব্দের মধ্যে কিন্তু মূর্ধন্য হবে না। তারপর হচ্ছে দেশি শব্দ। দেশি শব্দ হচ্ছে আমাদের আদিম অধিবাসী উপজাতি এদের শব্দগুলো, যেগুলো বাংলায় রয়েছে, ঢোল, কুলা, মুন্ডা ইত্যাদি ইত্যাদি শব্দগুলো দেখেন সেখানে নাই ধরতে গেলে। আর বিদেশি শব্দ, এটাই আমাদের আলোচনার বিষয়। ট বর্গীয় যুক্ত বর্ণে তৎসম শব্দে মূর্ধন্য হবে। ট বর্গীয় কিন্তু বলা হচ্ছে, ট বর্গীয় বর্ণগুলো কি বলেন তো? ট, ঠ, ড, ঢ। ওকে, ট ঠ ঢর মধ্যেই বেশি থাকে। যেমন দেখি আমরা ঘন্টা, দেখছেন, লণ্ঠন, কাণ্ড ইত্যাদি ইত্যাদি। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে পয়েন্ট, এখানে কেন আমরা দন্তন্য দিই পয়েন্ট? কারণ হচ্ছে পয়েন্ট একটা ইংরেজি শব্দ, কারণ আমরা এখানে কি লিখতেছি, তৎসম শব্দের মধ্যে হচ্ছে মূর্ধন্য হবে। নাম্বার 2, রি র স। আচ্ছা, রি র স বলতে কি বুঝাচ্ছি মনে রাখবেন, র উচ্চারণে যা যা লাগে, এটা রিউ যেমন আছে, র আছে, রফলা আছে, রিকার আছে, যা যা লাগে। স বলতে শুধু স না, ক্ষিয়ও কিন্তু স্বর মধ্যে পড়েছে, ক্ষিয়। কারণ কি, ক যোগ স মিলেই তো ক্ষিয় হয়। রি র স্বর পরে কিন্তু মূর্ধন্য হয়। যেমন দেখেন ঋণ, দেখছেন মূর্ধন্য হয়েছে। তৃণ, বর্ণ, বর্ণনা। এবার দেখেন এই যে এখান থেকে লিখলাম কৃষ্ণ, এটাও কিন্তু মূর্ধন্য। আমরা অনেকেই মনে করি এটা হচ্ছে ইয়, এটা ইয় না, এটা মূর্ধন্য। রিকারের পরে প বর্গীয় বর্ণ থাকলে তাহলে মূর্ধন্য হয়। বুঝি নেই আমরা, শুধু প বর্গীয় বর্ণ না, শুধু প বর্গীয় বর্ণ না, দেখি আমরা রির পরে বা র আর স্বর পরে ক বা প বর্গীয় বর্ণ, ক বা প বর্গীয় বর্ণ, এরপর হচ্ছে হ বা অন্তস্থীয়। ক বর্গীয় বর্ণগুলো কি কি? ক খ গ ঘ উ। প বর্গীয় বর্ণগুলা প ফ ব ব ম, হ অন্তস্থ। দেখি এগুলো থাকলেও মূর্ধন্য হয়। যেমন আমরা দেখতেছি, দেখেন কৃপণ, রিকার পাইছেন মানে র পেয়েছি আমরা, প পেয়েছি তাহলে মূর্ধন্য। ভ্রমণ, র পেয়েছি, বুঝতে পারছেন, মানে র উচ্চারণ আমরা পেয়েছি, পরবর্তীতে ম পেয়েছি, প বর্গীয় বর্ণ মূর্ধন্য হয়েছে।
শ্রবণও সেম। এখন এখান থেকে আমি একটা শব্দ লিখলাম ক্ষেপণাস্ত্র, এখানের মধ্যেও কিন্তু মূর্ধন্য হবে। কেন মূর্ধন্য হবে? ক্ষিয়র মধ্যে ক যোগ স রয়েছে, স পেয়েছি, প পেয়েছি, মূর্ধন্য হবে। ঠিক আছে, মানে র বা স্বর পরে যদি ক বর্গীয় বর্ণ, প বর্গীয় বর্ণ বা হ অন্তস্থীয় থাকে তাহলে মূর্ধন্য হবে। তবে হ্যাঁ, মাঝখানে যদি অন্য কোনো বর্ণ চলে আসে তাহলে কিন্তু মূর্ধন্য হবে না। যেমন আমরা বলতে পারি রচনা। আপনারা অবশ্যই কিন্তু নত্যবিধানের ক্লাসগুলো কিন্তু একবার দেখে নেবেন। র ফলার পরে স্বরধ্বনি থাকলে মূর্ধন্য হয়। দেখেন রর পরে মূর্ধন্য হয়, ওইটাকে আবার বলা হচ্ছে প্রাণ, ত্রাণ ইত্যাদি। ঠিক আছে, রর পরে স্বরধ্বনির পরে প বর্গীয় ধ্বনি, অন্তস্থ ধ্বনি থাকলে মূর্ধন্য হবে। দেখুন আমরা 3 নম্বর রুলসের মধ্যে এটা পড়িয়ে ফেলছি। দেখেন কি বলা হচ্ছে, রর পরে যদি প বর্গীয় ধ্বনি থাকে তাহলে মূর্ধন্য হবে। এই তো দেখেন র পেয়েছি, প বর্গীয় বর্ণ পেয়েছি কিনা ম, কারণ প ফ ব ভ ম, প বর্গীয় বর্ণ পেয়েছি, অন্তস্থ মূর্ধন্য, এটাই বলতেছে। দেখেন স্বরধ্বনির পরে প বর্গীয় বর্ণ এবং অন্তস্থ ধ্বনি থাকলে মূর্ধন্য হবে। আমরা এই নিয়মটা আগেই পড়ে ফেলেছি। রেফের পর প বর্গীয় ধ্বনি, শীষ ধ্বনি থাকলে মূর্ধন্য হবে। আচ্ছা দেখেন এটাও আমরা পড়েছি। দেখেন পূর্বাহ্ন, আমরা পূর্বাহ্ন শব্দটাকে যদি আমরা ব্যাখ্যা করি, প দীর্ঘকার র, তারপর কি ব, ঠিক আছে, এরপর হচ্ছে আকার, এরপর হচ্ছে হ, এরপর হচ্ছে মূর্ধন্য। কেন মূর্ধন্য হয়েছে? দেখেন র পেয়েছি আমরা র, এরপর দেখেন ব পেয়েছি, দেখছেন যে প বর্গীয় বর্ণের মধ্যে ব পেয়েছি, আকার স্বরধ্বনি আমাদের কাউন্টেই না, হ পেয়েছি, দেখছেন এই যে এখানে হ লিখেছি, মূর্ধন্য। এরপর দেখেন অপরাহ্ন, প পেয়েছি, র পেয়েছি, এরপর দেখেন এই যে হ পেয়েছি, দেখছেন এই যে হ, প্রথমে হচ্ছে র পাইছি কিনা, এই যে র পেয়েছি, দেখছেন র, তারপর কি হ পেয়েছি, তাহলে কি মূর্ধন্য হবে। এরকম ভাবে আমরা আরো শব্দ লিখতে পারি, পূর্বাহ্ন, অপরাহ্ন, বা এরকম আরেকটা শব্দ লিখতে পারি প্রাহ্ন। হ্যাঁ, আর কিছু কিছু শব্দ আছে যেগুলো নিয়ম বহির্ভূতই মূর্ধন্য হয়, নিয়ম ছাড়াই। লবণ, চাণক্য, মাণিক্য, গাণিক্য, কি কি পড়ছেন না, মনে আছে আপনাদের? যাক, আশা করি এগুলো মনে আছে। আর এই নিয়মগুলো যেন মনে থাকে, কারণ পরীক্ষার হলে এগুলো খুব ঝামেলার কিন্তু করবে এগুলো। আর নত্যবিধান থেকে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ভুল হয়। দেখা হবে পরবর্তী ক্লাসে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।